হাসিনাকে তো আসলে ওইভাবে সামনাসামনি কিছু করতে পারলাম না, তো জন্মদিনে একটু উপহার দিই, এই জন্যই আর কি আসা। হ্যাঁ, সবগুলোই মারবো, এই জন্যই তো নিয়ে আসলাম। কি উপলক্ষে আপনি? আজকে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষভাবে সেলিব্রেশনের জন্য এসেছি। যা হয়েছে সবকিছু পরিকল্পনা মাফিক হয়েছে এবং মাস্টার মাইন্ডও আখ্যা দিলেন ওনার সহকারী মাহফুজকে। আমার প্রশ্ন ওনার কাছে একটা, তাহলে কি যে 1500 শিশু ছাত্র ছাত্রী জনগণ যাদেরকে স্বৈরাচারী শেখ হাসিনা খুন করলো, হত্যা করা হলো, সেটাও কি আপনার পরিকল্পনার অংশ ছিল? হতে পারে মামুনুল সাহেব হেফাজত কেন্দ্রিক বা কওমি ভিত্তিক, তারাও 300 আসনের নির্বাচন করলেন, আমি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছি না, কিন্তু এই নির্বাচন আপনি ভিন্ন করেন, ভিন্নভাবে করেন, একত্রে করেন, সেটা আমার দাবি না। আমার দাবি হচ্ছে মিনিমাম এই দেশকে রক্ষা করতে হলে, শেখ হাসিনাকে ঠেকাতে হলে, তিনি যে এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন এটাকে দীর্ঘমেয়াদে বাংলাদেশে যদি এটাকে এস্টাবলিশ করতে হয়, তাহলে আপনাদের মধ্যে একটা বোঝাপড়া থাকতে হবে। সেই বোঝাপড়াটা কি? আপনারা একজন আর একজনের শত্রু নয়, বরং আপনাদের সকলের ঢিলের টার্গেটের জায়গাটা হচ্ছে শেখ হাসিনা। যখন মামুনুল সাহেব বক্তব্য দিবে, বিষয় থাকবে শেখ হাসিনা। যখন চরমনার পীর সাহেব বক্তব্য দিবে, বিষয় থাকবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। যখন জামাত ইসলাম বক্তব্য দিবে, বিষয় থাকবে শেখ হাসিনা, আওয়ামী লীগ। যখন বিএনপি বক্তব্য দিবে, তখনও বক্তব্যের বিষয় থাকবে শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং এই গণহত্যা সরকারের যারা যারা মানুষের উপরে করেছে তারা। কেন আজকের আমাদেরকে আমাদের বিষয় নিয়ে কথা বলতে হয়? যারা 16 বছর একই সাথে জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, অপদস্থ হয়েছেন, আপনারা সমগ্র জায়গায় নিগৃহীত হয়েছেন। আজকে বাংলাদেশে পালিত হয়ে গেল শেখ হাসিনার জন্মদিন। শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে ঠিক, একদল যেরকম শেখ হাসিনার জন্মদিনে কেক সামনে নিয়ে কেক কেটেছে, ঠিক অন্যভাবে অন্য দল শিক্ষার্থীরা শেখ হাসিনার ছবি টানিয়ে দূর থেকে জুতা নিক্ষেপ করেছে। যার জুতা শেখ হাসিনার চোপা যেতে লাগে, অর্থাৎ কপাল বরাবর মুখ যেতে লাগে, তারাই হাতে তালি দেয়, খুশি হয়। এদিকে আবার যখন শেখ হাসিনার আওয়ামী লীগ নেতাকর্মীরা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিছিল বের করে, সাথে সাথে পুলিশও বাধা প্রদান করে। প্রিয় দর্শক, সম্পর্ক বদলে গেল একটা পলকে। একটা গান আছে না, ঠিক সেরকমই হলো। আগে জামাত বিএনপি যদি রাস্তায় বের হতো, তাদের মিছিল মিটিং করত, মুহূর্তের মধ্যে পুলিশ বাধা দিয়ে তাদেরকে সভা মিটিং সব কিছু ভণ্ডুল করে দিত। এখন সেটারই উল্টো হচ্ছে। যখনই আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় বের হয়, তখনই কিন্তু পুলিশ বাধা দিচ্ছে। এটার নাম হলো আল্লাহ তাআলা যখন যাকে চাইবে তাকে ইজ্জত দিবে এবং বেজ্জিতি করবে। অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা বিয়াদিকাল খায়র। তাই প্রিয় দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। ভিডিওর শুরুতেই হয়তো সেই অংশ বিশেষগুলো আপনারা দেখেছেন। চলুন কথা বাড়াবো না, এক এক করে আমরা ভিডিওগুলো দেখে আসি। হাসিনাকে তো আসলে ওইভাবে সামনাসামনি কিছু করতে পারলাম না, তো জন্মদিনে একটু উপহার দিই, এই জন্যই আর কি আসা। হ্যাঁ, সবগুলোই মারবো, এই জন্যই তো নিয়ে আসলাম। কি উপলক্ষে আপনি? আজকে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষভাবে সেলিব্রেশনের জন্য এসেছি। জুতা মারার জন্য খুব মেটার কিছু নাই, কোনো লাশের যে দাম সেটাকে আসলে এই ধরনের উপহাস করা বা এই ধরনের জুতা নিক্ষেপ কর্মসূচি দিয়ে সেই লাশের দামগুলো আসলে পরিশোধ করা যাবে না। এটা আর কি একটু কোনো না কোনোভাবে একটুখানি হচ্ছে তাকে উপহার দিতে হতো, সেই জন্যই আসা। এটা বাদে আর কিছুই না। আরো ছিল তো, আরো আনি নাই, ভালো জুতা যেগুলো ছিল সেগুলো রেখে আসছি। আছে মনে হয় 30-40টার মতো। কতদিন ধরে জমাইছেন এটা? জমানো না, ফ্লোরের মেয়েরা আমার জুতাগুলো ফেলে দিছি, পুরোনো জুতাগুলো। পরে ফ্লোরের মেয়েরা বললো যে আপু বালতি ভরা আছে, নিয়ে যান। আরও আছে, ওরা আরও দিতে চাইছিল তো আনিনি, কারণ এতগুলো বয়ে আনাও কষ্ট করে, এই জন্য। এইটাই, আর কিছু নাই। এটা তো আসলে আমাদের ছোট ভাইরাই আয়োজন করছে আমাদের এই ক্যাম্পাসে, তো ওটা দেখে আর কি মনে হলো যে আসলে হাসিনাকে তো আসলে ওইভাবে সামনাসামনি কিছু করতে পারলাম না, তো জন্মদিনে একটু উপহার দিই, এই জন্যই আর কি আসা। হ্যাঁ, সবগুলোই মারবো, এই জন্যই তো নিয়ে আসলাম। খুব মেটার কিছু নাই, কোনো লাশের যে দাম সেটাকে আসলে এই ধরনের উপহাস করা বা এই ধরনের জুতা নিক্ষেপ কর্মসূচি দিয়ে সেই লাশের দামগুলো আসলে পরিশোধ করা যাবে না। এটা আর কি একটু কোনো না কোনোভাবে একটুখানি হচ্ছে তাকে উপহার দিতে হতো, সেই জন্যই আসা। এটা বাদে আর কিছুই না। যারাই পরবর্তীতে স্বৈরাচার হওয়ার চেষ্টা করবে, যারাই রাজত্ব বিস্তার করার চেষ্টা করবে, তাদের মাথায় রাখা উচিত একসময় সিংহাসনে বসলে এবং বসে যদি নির্যাতন করা হয়, তাহলে একসময় জুতার বাড়ি খেতেই হয়, প্রতীকী হোক বা যেভাবেই হোক। খুবই ভালোভাবে দেখছি, এই জন্যই তো জুতা নিয়ে আসলাম রে ভাই। না, মারবো, এখনো শুরু হয়নি, শুরু হলেই মারবো। আছে 30-40টার মতো। আমি এগুলো একাই নিয়ে আসছি, আমার জুনিয়ররা আসছে হল থেকে, ওরাও আনছে, কিন্তু ওদের কম আর কি সংখ্যায়। উৎসাহ কি আর কি, আমি আসলাম, সবাইকে বললাম আপনারাও আসেন, এটাই, আর কিছু না। আচ্ছা ভাই, দর্শক, আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জুতা নিক্ষেপ করা হচ্ছে। এই ব্যতিক্রমী কর্মসূচিটা তারা আসলে কিভাবে এটি মাথায় এলো বা
ততবার মানে নামটা উল্লেখ করে বলেন যে আজকে কি উপলক্ষে আপনি আজকে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষভাবে সেলিব্রেশনের জন্য এসেছি জুতা মারার জন্য। হাসিনার জন্মদিন উপলক্ষে কিন্তু 10 মিটার দূর থেকে জুতা নিক্ষেপ, যে জুতা লাগাতে পারবে তার ছবিতে তাকে কিন্তু একটি মোজো পুরস্কার হিসেবে দেওয়া হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার ছবিতে কিন্তু জুতা নিক্ষেপ করা হচ্ছে। আচ্ছা, আপনারা মাথাটা একটু ভিতরে দিয়ে যাবেন। একটা লাগিয়ে ফেলেছে। সে পাঁচটা লাগাতে পারছে, যার জন্য তাকে কিন্তু একটি মোজো গিফট করা হয়েছে। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি 5টি জুতা নিক্ষেপ করা হবে, তার মধ্যে যদি 5টি জুতা লাগাতে পারে তাহলে একটি মোজো গিফট করা হবে। এখানে কিন্তু এর জন্য কিন্তু মোজো কয়েক বক্স তারা কিন্তু স্লোগান তুলছেন যে নোংরা 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 দিন, খুনি হাসিনার জন্মদিন। এখান থেকে কিন্তু তারা একটি বার্তা দিতে চায় যে পরবর্তীতে যাতে কেউ কোনো সরকার স্বৈরাচার না হয়, এনি কিন্তু একটি জুতা মেরে একটি কিন্তু লাগিয়ে দিচ্ছে এবং তৃতীয় 3টা জুতা নিক্ষেপ করেছে, তিনটে এই ভাই কিন্তু 5টি জুতাই স্বৈরাচার হাসিনার গায়ে লাগিয়েছে, যার কারণে কিন্তু তিনি একটি মোজো পুরস্কার পেয়েছেন। সবার প্রথমে আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে ভাষণ দিয়েছে, তার সম্পর্কে দুটি কথা বলতে চাই। উনি খুব সুন্দর করে সবকিছু গুছিয়ে ধাপে ধাপে সব প্রসঙ্গই টেনেছেন। বিশেষ করে উনি প্যালেস্টাইনের বিষয়টা এনেছেন অত্যন্ত সাহসিকতার সাথে। পশ্চিমারা যেন নারাজ না হয় সেই চিন্তা করে উনি কিন্তু সেই বিষয়কে এড়িয়ে যেতে পারতেন বা কথা না বলতেও পারতেন, কিন্তু স্পষ্ট করে উনি প্যালেস্টাইনের প্রসঙ্গ তুলেছেন এবং উনি ইসরায়েলের যে মানবতা বিরোধী অপরাধ তার বিচারের দাবিও করেছেন। তার জন্য আমি ওনাকে সাধুবাদ জানাই এবং প্রশংসা করছি। বাকি বিষয়ে আমার বেশি প্রশংসা করে সময় নষ্ট করতে চাই না, কারণ উনি সারা পৃথিবীতে বহু বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশের আন্তর্জাতিক স্টেজে উনি বক্তব্য দিয়ে অভ্যস্ত, তাই ওনার কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না এবং ওনার চিন্তা ভাবনা এইসব বিষয়ে অত্যন্ত প্রখর বুদ্ধি সম্পন্ন একজন মানুষ, তাই ওই সকলে প্রশংসা করব না। শুধু একটা কথা বলতে চাই, এই যে মাঝে মাঝে উনি যেহেতু রাজনীতিবিদ না, উনি বেসিক্যালি একজন ব্যাংকার বা অর্থনীতিবিদ বলা যায়, সেখানে উনি রাজনৈতিক বক্তব্য ওনার না দেওয়াই উচিত। কারণ রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে কি বলতে হয়, কি বলা উচিত আর কি বলা উচিত না, সেটা হয়তোবা ওনার সেই রাজনৈতিক চর্চা বা রাজনীতিবিদের ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে হয়তো উনি বোঝেন না। এই যে ছাত্রদেরকে পাশে দাঁড় করিয়ে, ক্লিন্টনকে পাশে দাঁড় করিয়ে বলে ফেললেন যে সবকিছু পরিকল্পনা মতে গেছে, যা হয়েছে সবকিছু পরিকল্পনা মাফিক হয়েছে, এবং মাস্টার মাইন্ডও আখ্যা দিলেন ওনার সহকারী মাহফুজকে। আমার প্রশ্ন ওনার কাছে একটা, তাহলে কি যে 1500 শিশু ছাত্রছাত্রী জনগণ যাদেরকে স্বৈরাচারী শেখ হাসিনা খুন করলো, হত্যা করা হলো, সেটাও কি আপনার পরিকল্পনার অংশ ছিল? শহীদ সাইদ যে বুক পেতে গুলি নিয়েছিল, সেটাও কি আপনার পরিকল্পনার বা মাহফুজের পরিকল্পনা ছিল? মাহফুজের ব্রেন চাইল্ড ছিল কি? সেটাও উত্তর তো দেবেন না এগুলা। সুতরাং এসব আপনি নিজের সম্মানটা নষ্ট করবেন না। কথা সারাদিন বলা যায়, কিন্তু বাংলাদেশে এখন কাজ বেশি করতে হবে। সমস্ত কাজ রয়ে গেছে। বুঝলাম যে 15 মাসেও যথেষ্ট না স্বৈরাচারী শেখ হাসিনা যেই ধ্বংসযজ্ঞ দেশে চালিয়ে গেছে, কিন্তু কিছু কিছু তো কাজ আমাদেরকে দেখতে হবে। আমরা স্বৈরাচারী শেখ হাসিনার সকল প্রতিষ্ঠান, সকল ব্যক্তিবর্গ, সকল স্থানে স্থানে বসে আছে, যা বলে 5, 10, 15 মিনিটে শেষ করা যাবে না, 1 ঘন্টাও শেষ করা যাবে না, যা বহুবার আগে লাইভগুলো তো আমি ব্যাখ্যা করেছি। সুতরাং আমরা জানি, সাধারণ জনগণ জানে এবং বুঝে, মাইকে যতই আপনারা কথা কারোর ব্যক্তিগত কোনো ব্যক্তির ব্রেন চাইল্ড বানান না কেন, পুরা এই আন্দোলনকে, ইয়েস, আপনাদের 9 দফার দাবির আন্দোলন ওই পর্যন্ত ছিল আপনাদের সমন্বয়ক, তাদের পরিকল্পনা, কিন্তু সাইদের বুক পেতে দিয়ে এবং গুলি খেয়ে তারা দেশটাকে স্বাধীন করেছে, সেটা আপনাদের পরিকল্পনার কোনো অংশ ছিল না। যাই হোক, পরের কথায় চলে যাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। 1500 শিশু ছাত্রছাত্রী জনতার জীবনের বিনিময়ে যেই স্বাধীনতা এলো, ভারতকে বাংলাদেশ থেকে বিদায় করে, ভারতের যেই থাবার থেকে বাংলাদেশকে মুক্ত করলো এই 1500 ছাত্রছাত্রী শিশু জনতা মিলে, এবং যারা আহত 20,000 বা তার চেয়ে অধিক আহত ছাত্রছাত্রী জনতারা মিলে, সেই স্বাধীনতাকে আবার ছিনিয়ে নিয়ে
মির্জাফররা, এই মির্জা ফখরুলের মতো মির্জাফররা আবার ভারতের হাতে তুলে দিচ্ছে। কত বড় দুঃসাহস, কত নির্লজ্জ, কত বেহায়া একটা চরিত্রহীন একটা ব্যক্তি হতে পারে এই মির্জা ফখরুল, যার কথা আমি গত 4-5 বছর ধরে আমি ভিডিওতে বলে আসছি যে এই বদমাইশটা, এই দেশদ্রোহী, এই ভারতীয় দালালটা, সে 5 বছর ভারতের কাছ থেকেও পয়সা খেয়েছে, আওয়ামী লীগের কাছ থেকেও পয়সা খেয়েছে, আবার ডিজিএফআই এর লোক তার কাছে হাতে গিয়ে টাকা তুলে দিয়ে আসছে প্রতি মাসে। বহুবার অনুরোধ করেছি জনাব তারেক রহমানকে যে আপনার সবার আগে দেশ, তারপর আপনার দলটাকে বাঁচাতে হলে দলের ভিতরের মির্জাফর এবং বেঈমানগুলোকে বের করেন। কিন্তু উনি এখনো যে পর্যন্ত নীরবে দিন কাটাচ্ছেন, মনে করছেন সব ঠিক হয়ে যাবে। আমি ওনার অবস্থা দেখে বুঝতে পারছি দলের উপরে ওনার কোনো নিয়ন্ত্রণ নাই। যদি থাকতো নিয়ন্ত্রণ, তাহলে এই মির্জা ফখরুলের মতো বদমাইশগুলোকে, বেশ কিছু বদমাইশ আছে ভারতীয় দালাল এবং দেশদ্রোহী, যাদেরকে ঘাড় ধরে দল থেকে বের করে দেওয়া উচিত ছিল। আজকে মির্জা ফখরুল যেই বক্তব্য দিল, আপনারা সারা বাংলাদেশে দেখেছেন পত্রপত্রিকায়, সে বলেছে যে আমরা ভারতকে আশ্বস্ত করেছি যে বিএনপি ক্ষমতায় এলে সে বাংলাদেশের মাটিতে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের স্থান হবে না। হু দ্য হেল আর ইউ? আপনার মতো একটা দুশ্চরিত্রবান একটা লোকের এই ধামরা বুড়াগুলোকে, এখন এই নতুন প্রজন্মের উচিত এই ধামরা দেশদ্রোহী বুড়াগুলোকে জুতা মারতে মারতে বিদায় করা, যেন আরেকটা আওয়ামী লীগ তৈরি না হয়। এখন থেকে এদেরকে জুতা মেরে বিদায় করতে হবে, যেন আরেকটা আওয়ামী লীগ তৈরি না হয়। এই যে এত বছর ভারত শান্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র দিয়ে, ভারতে ক্যাম্প তৈরি করে প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করিয়ে বাংলাদেশের প্রায় 30,000-এর উপরে সামরিক বাহিনীর সদস্য থেকে আরম্ভ করে বাংলাদেশের জনগণকে হত্যা করলো, তখন এই মির্জা ফখরুল্লাহ কোথায় ছিল? তখন কেন ভারতকে হুঁশিয়ারি দেয় নাই যে আপনারা আপনাদের পালিত বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যান? এবং এই যে এত বছর ধরে, আগেও হয়েছে, বিশেষ করে মোদী ভারতে ক্ষমতায় আসার পরের থেকে, এই যে মুসলমান হত্যা করা হলো, হাজারে হাজার মুসলমান হত্যা করা হলো, তখন এই মোদীর, এই মির্জা ফখরুলের মতো লোকরা কোথায় ছিল? তখন ভারতকে বলে নাই কেন আপনারা মানবতা বিরোধী অপরাধ করা থেকে বিরত থাকুন? এই যে এখন মণিপুরে এবং এই 7 সিস্টারে খ্রিস্টানদের উপরে বিভিন্ন অত্যাচার চালাচ্ছে, মণিপুরের জনগণকে হত্যা করছে, তাদের ব্যাপারে মির্জা ফখরুল কেন ভারতকে বলে নাই যে আপনারা মানবতা বিরোধী অপরাধ করার থেকে বিরত থাকুন? এই যে এখনো পার্বত্য চট্টগ্রামে কুকিচিন প্রবেশ করিয়ে তাদেরকে আরো ভারী ভারী অস্ত্র, সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে এবং করে চলেছে, তখন কি করে 1500 লাশের রক্তের উপরে দাঁড়িয়ে যেই ভারত বাংলাদেশের গণতন্ত্র কেড়ে নিল, যেই ভারত বাংলাদেশে 15-16টা বছর একটা স্বৈরাচারকে সমর্থন করে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে আওয়ামী লীগকে সাথে নিয়ে ভারতের বাংলাদেশের জনতা, শিশু হত্যা করলো, সেই হত্যার পরপরই কত বড় দুঃসাহস এই দেশদ্রোহী মির্জা ফখরুলের এরকম একটা দুঃসাহসিক স্বাধীনতা বিরোধী বক্তব্য রাখার। এই ফাজিলটা তার চোখে পড়ছে না যে ভারত তারই নেত্রী বেগম জিয়াকে এতটা বছর জেলে পচিয়ে মেরেছে। এই কিছু বদমাইশগুলার কারণেই ভারত এইসব করতে পেরেছে। এই বদমাইশ, এই দেশদ্রোহী এবং এই বিএনপির ভিতরে এই মির্জাফরগুলার কারণেই তারেক রহমানকে এত বছর ধরে বিদেশে বসে থাকতে হচ্ছে। তারপরেও কি বিএনপি চোখ খুলবে না? বিএনপির নেতাদের না হয় মন মরে গেছে, এরা বিক্রি হয়ে গেছে ভারতের কাছে, আওয়ামী লীগের কাছে। আমি বিএনপির তৃণমূলের দেশপ্রেমিক এবং বিএনপি প্রেমিক ছাত্রদল কর্মীদেরকে এবং নেতাদেরকে আমি অনুরোধ করব, মির্জা ফখরুলের মতো দেশদ্রোহী মির্জাফরদেরকে কলার ধরে বিএনপি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন, জনতার হাতে দিয়ে দেন। আপনাদেরকে আমার কথা অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে। এই গত 15টা বছর চুপ করে থেকেই কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা ছোট থেকে একটা বিরাট বড় দানবে পরিণত হয়েছে, শুধু বাংলাদেশিরা মুখ বন্ধ করেছিল বলে এবং বিএনপি আন্দোলনের নামে নাটক করেছে বলে। সুতরাং আপনাদেরকে শুরু থেকেই যদি এই মির্জা ফখরুলের মতো যদি আরেকটা আওয়ামী লীগ, আরেকটা বিষধর সাপ তৈরি যেন না হয়, তার জন্য শুরু থেকে যদি আপনারা এদেরকে বাধা না দেন, কথায় কথায় যদি এদেরকে ধরে না বসেন, পাকড়াও করে না বসেন, তাহলে কিন্তু এই 1500 ছাত্রছাত্রী জনতা এবং 1500 শহীদ ছাত্রছাত্রী, শিশু জনতা এবং 20,000 উপরে আহত যারা আছে, তাদের সকল পরিশ্রম এবং তাদের যে বিসর্জন সবকিছু জ্বলে যাবে, সবকিছুর অসম্মান হবে যদি আপনারা এগুলো গুরুত্বের সাথে না নেন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া না করেন। এই যে আমি দেখেছি একটা সুন্দর জিনিস দেখলাম যে পাহাড়িদের যারা সন্ত্রাসী কাজকর্ম করছে তাদের বিরুদ্ধে, তাদেরকে উদ্দেশ্য করে দেখলাম যে ঢাকা শহরে মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে। আমি তাদেরকে জানাই আমার সালাম। এইভাবেই করতে হবে। যখনই ভারতের কোনো মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রপাগান্ডা করবে, সারা বাংলাদেশিদেরকে একত্রে মিলিয়ে মিডিয়া এবং সরজমিনে মাঠে নেমে তার প্রতিবাদ করতে হবে। একইভাবে বাংলাদেশের ভিতরে থেকে যেই সব জারজ আবার দেশদ্রোহিতা করার চেষ্টা করবে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দিয়ে তাদের গোলামি শুরু করবে, দালালি শুরু করবে, এদেরকে ঘাড় ধরে, মির্জা ফখরুলদেরকে ঘাড় ধরে রাস্তা নামিয়ে এদেরকে সাহায্য করুন আপনারা, যেন আর কারো সাহস না হয় এইভাবে কথা বলার। কত বড় স্পর্ধা!
এতগুলা ছাত্রছাত্রী মারা গেছে, জীবন দিয়েছে, মাত্র 1 মাসের উপরে হয়েছে, তারপরেই সাথে সাথে আবার দেশদ্রোহিতা শুরু। আমি আগেও ব্যাখ্যা করেছি, ভারত যেহেতু কোনোভাবেই বাংলাদেশের ভিতরে আবার প্রবেশ করতে পারছে না, হিন্দু আন্দোলন করে, পাহাড়ি আন্দোলন করে, বিভিন্ন নাটক করে পারছে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অস্থিতিশীল করার চেষ্টা করে পারছে না, তাদের অনেক দুর্বলতা থাকার পরেও তারা পারছে না। আমি আগেও ব্যাখ্যা করেছি, তাদের ধান্দা বহুদিন আগে থেকেই বিএনপিকে প্ল্যান বি হিসাবে ব্যবহার করা, যেহেতু বিএনপির নেতাদের চরিত্র নাই, এরা সব বিক্রি হয়ে গেছে, দুশ্চরিত্র। সুতরাং বাংলাদেশের জনগণকে কোনো দল করেন আর না করেন, যদি দেশকে ভালোবাসেন, মনে রাখবেন, আর বিএনপির ছেলেদেরকে সহকারে বলছি, আপনাদের নেতারা যখন ফুর্তি করেছে, আওয়ামী লীগের নেতার সাথে তারা চিয়ার্স করেছে, ছেলে মেয়ে বিয়ে দিয়ে বিআই করেছে, তখন কিন্তু আপনারা কিন্তু মার খেয়েছেন রাস্তায় এবং জেলে পচেছেন, ধান খেতে ঘুমিয়েছেন, পরিবার বিপদ পড়েছিল, তখন কোনো নেতাও কিন্তু আপনাদেরকে সাহায্য করে নাই। তাই যদি দেশকে বাঁচাতে চান, দলকে বাঁচাতে চান, দল মত ধর্ম নির্বিশেষে যারাই ভারতের দালালি করার চেষ্টা করবে, প্রকাশ্য তো দূরের কথা, গোপনেও যারা করার চেষ্টা করবে, তাদের ঘাট ধরে বাসা, বাড়ি, অফিস, আদালত ঘেরাও করে ফেলবেন। সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি 5ই আগস্ট। এই জুলাই বিপ্লবের পরে, আগস্টের স্বাধীনতার বিজয়ের পরে স্বভাবতই সারা বাংলাদেশের সকল মানুষের স্বাধীনতার যে স্বপ্ন স্বাদ ছিল সেটা পূরণ হওয়া শুরু হয়েছে, মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে। কিন্তু মনে রাখতে হবে, দীর্ঘ প্রায় 16 বছর পর্যন্ত একটি জঞ্জাল, একটি চরম মাত্রার পৈশাসিক সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল বিধায় এদেশের মানবতা লঙ্ঘন করেছে, এদেশের মানুষের জীবন নাশ করেছে, খুন করেছে, গুম করেছে, শিক্ষা, স্বাস্থ্য, মানুষের বেঁচে থাকার অধিকার সবকিছু ধ্বংস করেছে। তো স্বাভাবিকভাবেই আপনি স্বাধীন হওয়ার পরেই এই দেশকে সুশৃঙ্খল পরিবেশে নিয়ে আসতে যথেষ্ট পরিমাণ সময়ের এবং ধৈর্যের প্রয়োজন আছে, যেটা বাংলাদেশের আমাদের অনেকেরই সেই ধৈর্যের প্রয়োজনীয়তাও যেমন আমরা অনুভব করি না, পাশাপাশি সেই সময়টা দিতেও আমরা চাই না। এর মাঝে আবার আমরা অনৈক্য করতেও বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে এগিয়ে চলছি। মানে আমাদের মধ্যে ঐক্য না হোক, এটা এখন অনলাইনের অনেক ইউটিউবাররা চায়, ফেসবুকের অনেক কন্টেন্ট ক্রিয়েটররা চায়, এবং তারা চায় না তাদের মাধ্যমে কেউ না কেউ চাওয়ানো হয়। তার মানে আপনার এত বড় বিজয়টাকে ধ্বংস করার জন্য একটা থিম যথেষ্ট, সেটা হচ্ছে অনৈক্য। আপনি যদি অনৈক্য থাকতে পারেন, তাহলে আপনার এই বিজয়কে ধ্বংস করতে কোনো ইনভেস্ট করা লাগবে না, এডিশনাল কোনো টাকা পয়সা ইনভেস্ট বিদেশিদের করা লাগবে না। শুধু আপনাদেরকে একটু অনৈক্য রাখতে পারলেই অটোমেটিক কেউ না কেউ আপনার মাথায় এসে চেপে বসবে। আমাদের সমস্যা হচ্ছে, আমরা কেউ কাউকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে, একজন আরেকজনের প্রতি সহমর্মিতা দেখিয়ে, একটু ছাড় দেওয়ার মানসিকতা দেখিয়ে কথা বলা যেমন আমরা করি না, রাজনৈতিক ময়দানে আমরা বক্তব্যে সেগুলো বলি না, নিজেদের ভিতরে দূরত্ব কমানোর জন্য চেষ্টা করি না, বরং কি করি, কারো ষড়যন্ত্রে কেউ আমাকে একটা বিষয় উচকে দিয়েছে, সেটাকে আমি জাতির কাছে আমার যেভাবে ইচ্ছা সেভাবে উপস্থাপন করার চেষ্টা করি, এবং করতে গিয়ে বাংলাদেশের মানুষের অনৈতিকভাবে আজকের এই যে অধপতন শুরু হয়েছে এবং বাংলাদেশের মানুষের বিজয়টাকে যে টিকিয়ে রাখা একটা চ্যালেঞ্জের জায়গায় চলে যাচ্ছে, সেটা আমরা অনুভবও করি না। আমি কেন এই কথা বলছি? আমি বলছি এজন্য যে বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাধীনতা অর্জন করেছি আমরা, কিন্তু স্বাধীনতা রক্ষা করা আমাদের কঠিন। নিশ্চয়ই এই স্বাধীনতার বিজয়ের আগে আমার অনেকেই লাইভ শুনেছেন, ইউটিউবে যারা দেখেছেন সরাসরি, আমি অনেক আবেগজনিত কণ্ঠে আপনাদেরকে বলেছিলাম যে এই বিজয়টা শুধু একজনের না, এই বিজয়টা সমগ্র জাতি, গোষ্ঠী, মানুষ, সুধী, শিক্ষক, কৃষক, শ্রমিক সবাইকে মিলে করতে হবে। এমন একটা বিশাল হৃদয় আমাদের বানাতে হবে, যে হৃদয় দিয়ে আমরা সবাইকে আপন করে নিতে পারবো। রাজনীতিতে আপন করলেই তারা সফল হয়। রাজনীতিতে শত্রুকে শত্রু ভাবলেও আপনাকে আপনার কৌশলের রপ্ত হিসেবে মানুষকে আপন করার মানসিকতা রাখতে হবে। আমি বেশ কিছুদিন পর্যন্ত বেশ কিছু কার্যক্রমে কিছুটা হতাশ। সেটা হচ্ছে এই যে আজকের এই বাংলাদেশের যেই মুহূর্তে আমাদের ঐক্য দরকার, সেই ঐক্যটা আমাদের কেন জানি নাই। বাংলাদেশের আমি বারবার বলছি, 4টা রাজনৈতিক দল মিনিমাম, সবার সাথে ঐক্য হতে পারলে খুব ভালো, কিন্তু মিনিমাম 4টা ঐতিহাসিক রাজনৈতিক দলকে ভিন্ন ভিন্নভাবে আপনি নির্বাচন করলেও আপনার ভিতরে ঐক্যবদ্ধ একটা এগ্রিমেন্ট থাকতে হবে। মানে আমি নির্বাচন ভিন্ন করব, হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 300 আসনে নির্বাচন করলেন, হতে পারে জামাত ইসলামী 300 আসনে নির্বাচন করলেন, হতে পারে চরমনার পীরও 300 আসনে নির্বাচন করলেন, হতে পারে মামুনুল সাহেব হেফাজত কেন্দ্রিক বা কওমি ভিত্তিক তারাও 300 আসনে নির্বাচন করলেন। আমি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছি না, কিন্তু এই নির্বাচন আপনি ভিন্ন করেন, ভিন্নভাবে করেন, একত্রে করেন, সেটা আমার দাবি না। আমার দাবি হচ্ছে মিনিমাম এই দেশকে রক্ষা করতে হলে, শেখ হাসিনাকে ঠেকাতে হলে, তিনি যে এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন এটাকে দীর্ঘমেয়াদে বাংলাদেশে যদি এটাকে এস্টাবলিশ করতে হয়, তাহলে আপনাদের মধ্যে একটা বোঝাপড়া থাকতে হবে। সেই বোঝাপড়াটা কি? আপনারা একজন আর একজনের শত্রু নয়, বরং আপনাদের সকলের ঢিলের টার্গেটের জায়গাটা হচ্ছে শেখ হাসিনা। যখন মামুনুল সাহেব বক্তব্য দিবে, বিষয় থাকবে শেখ হাসিনা। যখন চরমনার পীর সাহেব বক্তব্য দিবে, বিষয় থাকবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। যখন জামাত ইসলাম বক্তব্য দিবে, বিষয় থাকবে শেখ হাসিনা, আওয়ামী লীগ। যখন বিএনপি বক্তব্য দিবে, তখনও বক্তব্যের বিষয় থাকবে শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং এই গণহত্যা সরকারের যারা যারা মানুষের উপরে করেছে তারা। কেন আজকের আমাদেরকে আমাদের বিষয় নিয়ে কথা বলতে হয়? যারা 16 বছর একই সাথে জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, অপদস্থ হয়েছেন, আপনারা সমগ্র জায়গায় নিগৃহীত হয়েছেন। আমি মাঝে মাঝে কষ্ট পাই। আমি জানি না কেউ কেউ ভিউ কামানোর জন্য এগুলো করে কিনা, আমার জানা নাই, কিন্তু আমার বোধগম্য হয় না
যে বাংলাদেশের যেই সরকারকে আমরা এস্টাবলিশ করেছি, এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনীর সরকার, কিংবা তারা যে সাপোর্ট করছেন আমাদেরকে, এই যে সহযোগিতা করছেন এই সরকারের, এই মানুষগুলোকে কিন্তু আপনারা আমরা আমাদের সকলের আন্দোলনের ফসল হিসেবে নিয়ে এসেছি। সন্দেহের কোনো অবকাশ নেই যে এই মানুষগুলো যদি আমাদের পাশে না থাকতেন, আজকে বিশ্বে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আজকের এই বাংলাদেশকে উজ্জীবিত করেছেন, নাম করেছেন, এক নামের কারণে সমগ্র বিশ্বের বাঘা বাঘা লিডাররা তার কাছে এসে যেভাবে সেলফি তুলছেন, কথা বলছেন, তাকে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন, এইটা ইউনূস সাহেব ছাড়া আমরা কাউকে দিয়ে পারতাম না। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব আমাদেরকে যেভাবে সহযোগিতা করে, এই কৌশল করে আজকের কি বলে সেই বিজয়ের দিন 5ই আগস্ট আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছেন, সেনাবাহিনী আমাদের পাশে না থাকলে আমরা পারতাম না। আজ আপনার বিষয়বস্তু কখনোই সেনাবাহিনীকে টার্গেট করে, ইউনূস সাহেবকে টার্গেট করে হওয়ার কোনো যুক্তি নাই। এরা মেহমান, এরা থাকবে যতদিন বাংলাদেশকে ঘুচানোর জন্য পরিবেশটা ঠিক করতে কিছুদিন প্রয়োজন, তারা ততদিনই থাকবে, এরা এরপরে থাকবে না। আর থাকার কোনো যুক্তিও নাই, তারা থাকার জন্য আসে নাই। যদি থাকার জন্যই আসতো তাহলে যেদিন 5 তারিখ ওদিনই তারা থাকতে পারতেন, ওদিনই তারা অন্য কিছু করতে পারতেন। কিন্তু আমাদের সমাজে কেন জানি যে কোনো বিষয়কে নিয়ে অতিরিক্ত সমালোচনা, অতিরিক্ত আলোচনা করতে গিয়ে আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারার জন্য বসে আছি। আমি বললাম না, বিনা ইনভেস্টে একমাত্র এই দেশে যদি কোনো পরাশক্তিকে বিজয় অর্জন করতে হয়, কোনো ফেসিবাদকে বিজয় অর্জন করতে হয়, কোনো দুষ্টচক্রে আবার মাথাচাড়া দিয়ে উঠতে হয়, তাহলে একটাই কাজ, অনৈক্য। আপনাকে আগে দর্শন বুঝতে হবে, এত সবকিছু আপনি বুঝলে তো চলবে না। আপনাকে বাস্তবতার নিরিখে চলতে হবে। ফর এক্সাম্পল, আমরা এই মুহূর্তে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু ভারতের জনগণের বিরুদ্ধে আমরা লড়াই করি নাই। তাদের সাথে আমাদের সামাজিক সম্পর্ক ততটুকুই থাকবে যতটুকু পাকিস্তানের সাথে থাকবে, আমেরিকার সাথে থাকবে, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, সবার সাথে আমাদের আপত্তি নেই। উনি আমাকে প্যাঁচ দিবে, আমি তাকে রসুন দিব, উনি আমাকে খাবার দিবে, আমি তাকে প্রতিবাদে অন্য আরেকটা প্রতি উত্তরে দিব। এই সম্পর্ক আমার প্রত্যেকটি রাষ্ট্রের সাথে আমার থাকবে। কিন্তু আমরা এতদিন যে জুলুম অত্যাচারের শিকার ছিলাম, অনৈতিকভাবে আমাদের উপরে রাজনৈতিক ইভেন্ট কি আধিপত্য বিস্তার করতে চেয়েছে, আমরা তার থেকে মুক্তি চেয়েছি। একই উপায় আজকের এই বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা আমার পাশে দাঁড়িয়েছে, আমরা তাদেরকে মেনে নিয়েছি। কোন পার্টে? আমার রাজনৈতিক স্থিতিশীলতা তৈরির জন্য। এখন যদি আজকে আপনি বক্তব্য দিতে গিয়ে বলতে আমি অমুকের পেটে যাব না, আমেরিকা আমার ঘৃণাস করবে, আমেরিকা আমাকে শেষ করবে না, আমেরিকা আমাদের পাশে এই মুহূর্তে ছিল বিদায় আমার এই স্বাধীনতাটা সহজে রক্ষা করা সহজ হয়েছে। যখন আমেরিকার প্রয়োজনীয়তা অনুভব হবে না, সেরকম একটা কঠিন পরিস্থিতি হলে সেটা আমাদের দেশের জনগণই সিদ্ধান্ত নিয়ে সেটা করবে। কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে। ভারতের আধিপত্যবাদ থেকে রক্ষা হতে হলে কঠোর শক্তিশালী পরাশক্তি আমার পাশে থাকতে হবে, যেটা কৌশলে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে আজকে অর্জন করতে পেরেছি। বিশ্বের বড় বড় শক্তিগুলো আমাদের পাশে দাঁড়িয়েছে। এই শক্তিগুলোকে স্বীকার করে, তাদেরকে রেখে, তাদের পাশে রেখে তারপরে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। সবকিছু গোলমাল করে ফেললে হবে না, সবাইকে শত্রু বানিয়ে ফেললে হবে না। আপনার হাতে কি আছে? কি আপনার আছে? এমন কি পাওয়ারটা আছে আপনার হাতে বলেন? হাজার হাজার মানুষ মারা যাওয়ার পরেও স্বাধীনতা প্রায় বিপন্ন হতে চলেছিল। সেই বিপন্ন স্বাধীনতাকে রক্ষার জন্য দেশের সমগ্র মানুষ যখন রাজপথে নেমেছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, শিক্ষক, সুধী, ছাত্র, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ছাত্র সংগঠন, এই বিশেষ করে যারা শহীদ হয়েছে এই সময়ের বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, আজকে যাদেরকে ডাকতে পারি আমার প্রিয় মাতৃভূমির বিভিন্ন শিক্ষাঙ্গনের শিক্ষার্থীবৃন্দ, এই সবাইকে নিয়ে দেশটাকে এগিয়ে নিতে হবে। এখন সকালবেলা নাহিদের দোষ, বিকালবেলা আসিফের দোষ, সকালবেলা ইউনূস সাহেবের দোষ, বিকেলবেলা ওয়াকারুজ্জামানের দোষ, এই ধরনের পাতলা রাজনীতি নিয়ে চললে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারবেন না। এটা আওয়ামী লীগের প্ল্যান। এটা আওয়ামী লীগ নতুন করে হতাশা লীগ থেকে নতুন করে একটা শব্দ চয়ন করা শুরু করবে। এবং আমি কষ্ট পাই তখন যাদেরকে আপনারা দেখেন, শোনেন, বলে, তাদেরও ভিডিওগুলোতে, স্ট্যাটাসগুলোতে নতুন করে আসা শুরু হয়েছে কি, সেটা হচ্ছে হতাশা লীগের মতো অবস্থা। তাহলে তো এর চাইতে আওয়ামী লীগই ভালো ছিল। তাহলে কি এর চাইতে আওয়ামী লীগই ভালো ছিল? এটা আপনি নিজেকে প্রশ্ন করেন। গত 16 বছর পর্যন্ত কতগুলো মানুষকে তারা হত্যা করেছে, তারপরে আপনি কিভাবে বলেন তাহলে তো এর চেয়ে আওয়ামী লীগও ভালো ছিল? লজ্জা আছে, শরম আছে আপনাদের? আবার সেটা বলে উচকে দেন মানে কি? একটা শব্দ আপনি ছেড়ে দিলেন, ওই শব্দটাই এস্টাবলিশ হতে থাকবে। এই যে পলিসি শুরু করেছেন, এটা একটা বিনদেশি তাবেদার দালালদের পলিসি, এবং এটা কেউ কেউ এখন শুরু করেছে। তাহলেই আওয়ামী লীগ কোনোদিন ভালো ছিল না, ইহাই আপনাকে বিশ্বাস করতে হবে। তাহলেই আওয়ামী লীগ ভালো ছিল, এই কথা আপনার বিশ্বাস করার সুযোগ নাই। ওরা কখনোই ভালো ছিল না। মানুষকে মেরেছে, র্যাবের ক্রস ফায়ার দিয়েছে। বলেন বাংলাদেশে এখন প্রতিদিন কয়টা ক্রস ফায়ার হয়? এই সরকার আসার পরে একটা হয়েছে কিনা বলেন? নাই। ক্রস ফায়ার দেখাতে পারবেন না। বরং এই সরকার নিরাপত্তা রক্ষা করতে গিয়ে সেনাবাহিনীর সদস্য পর্যন্ত জীবন দিয়েছে। তারা সর্বোচ্চ সরলতা, সর্বোচ্চ ভদ্রতা দেখিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তারা এই দেশকে কোনোভাবে মানুষের উপরে জুলুম না করে কিভাবে কি করা যায়। যদিও এই দেশের মানুষ এক্সপেক্ট করছে আরো তারা কঠোর হোক, আরো মানুষকে প্রয়োজনে তারা শাস্তির আওতায় এনে কাজ করুক, সেটা কিন্তু সবাই বলছে। তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে। আমার কথাগুলোর মধ্যে আপনাকে হয়তো উচকে দিয়ে এই মুহূর্তে কিছু বলানোর মতো নেই বিধায় আপনার এটা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। কিন্তু এই চটকধারী বক্তব্য দিয়ে তো সমাজের পরিবর্তন হবে না। বাস্তবতার নিরিখে আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে। আজকের এই আওয়ামী লীগ র্যাবের ক্রস ফায়ার দিয়েছে, এই মুহূর্তে কোনো ক্রস ফায়ার এই দেশে হয় না। পুলিশ রাতে রাতে গিয়ে মানুষকে ধরে নিয়ে হত্যা করতো। রাজনৈতিক কোনো টকশো কিংবা সামাজিক সেমিনার আপনার রাস্তাঘাটে হতে পারতো না। আপনার প্রত্যেকটি টিভি চ্যানেল থেকে শুরু করে, বিটিভি থেকে শুরু করে সব তাদের পরিবারের হয়ে গিয়েছিল। আজকের কি সেগুলো আছে? আজকে আপনি বুক ফুলিয়ে কথা বলছেন।
আজকে আপনি স্বাধীনভাবে চলতে পারছেন। হ্যাঁ, আমি বলছি না যে 100% আপনি সফলতা পেয়েছেন, 100% কিয়ামতের আগেও পারবেন না। এটা তো চ্যালেঞ্জ দিয়ে গেলাম, মৃত্যুর আগেও আপনার স্বপ্নের স্বাদ কোনোদিন পূরণ হবে না। এটা হয় না, এটা হবে না, এটা কোনোদিন সম্ভব নয়। তাহলে আপনি কেন ষড়যন্ত্রের ফাঁদে পড়ে আমার এই সরকারকে বিতর্কিত করছেন? কেন তাহলে ষড়যন্ত্রের ফাঁদে পড়ে 4টা দল একসাথে থাকতে পারছেন না, একে অপরের ভিতরে কথা কাটাকাটি শুরু করে দিয়েছেন? কেন তাহলে আপনি একটা রাজনৈতিক দলের আমির কিংবা নেতা কিংবা চিফ তাদেরকে নিয়ে রাস্তাঘাটে যেভাবে ইচ্ছে সেভাবে বলছেন? তার মানে হচ্ছে আপনি মূলত আওয়ামী লীগের হতাশা লীগ। আপনি মূলত এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে চান না। আপনারা তারাই যারা মূলত এই আওয়ামী লীগেরই আরেকটি বি টিম, যারা এই মুহূর্তে এই সকল বক্তব্য দিয়ে এই সকল কাজ করে অনৈক্য সৃষ্টি করে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চান। আমি সে কারণে বলছি, নির্বাচন কি করবেন আমি জানি না, 4টা দল কত আসনে প্রার্থী দেবেন দ্যাট ইজ নট মাই ইস্যু। আমার আজকের এই বক্তব্যের ইস্যু একটাই, দল আপনার নির্বাচনে যখন যাবেন তখন এই মুহূর্তে বাংলাদেশের এই 4টি দলের মধ্যে অন্ততপক্ষে 4টি দলের কোনো দলের বিরুদ্ধে কোনো দল বক্তব্য দিবে না, এই শপথ সবার আগে করতে হবে। এবং এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, যেটা আমরা আপনাদের নিয়ে, আমাদের প্রধান শত্রু আপনি না। আমার এই দেশের প্রধান শত্রু কে আপনি বলেন? এই দেশের প্রধান শত্রু শেখ হাসিনা, এই দেশের প্রধান শত্রু আওয়ামী লীগ, এই দেশের প্রধান শত্রু তারা। আজকে আপনার বক্তব্য থেকে যদি কাউকে মিন করে জঙ্গি বোঝানো হয়, কাউকে মিন করে স্বাধীনতা বিরোধী মনে হয়, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ আওয়ামী লীগও এই কথা বলে 2013 সালে দেশের বহু আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। যেটা আপনি বলবেন সেটা তার বক্তব্যের মতো হলে জনগণ এটাকে ভালো করে নিবে না। আজকের এই বাংলাদেশকে গঠন করার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের ত্যাগ রয়েছে। আমি বারবার বলছি এই কথা। কেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একটা নেত্রী তার জীবনের একটা মুহূর্তে তিনি কত কষ্ট করেছেন, জেলের মধ্যে দেখেছেন, তাকে নিয়ে একটাবার ভাবার মতো সুযোগ আপনার হয়েছে? ভেবে কি দেখেছেন তার ত্যাগের কথা? ভেবে কি দেখেছেন জননেতা জনাব তারেক রহমান সাহেবের ত্যাগের কথা? দেশ থেকে দেশান্তরিত হতে হয়েছে, এখন পর্যন্ত প্রতিদিন রাষ্ট্রের জন্য কথা বলছেন, কাজ করছেন। এখন আপনি যদি ফুটপাতের নেতা হয়ে তার কথা না শোনেন কিংবা আপনি যদি বিশৃঙ্খলা করেন, সেটার জন্য তিনি দায়ী নয়। জামাত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেব আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমি সরাসরি হলফ করে বলতে পারি, বাংলাদেশের এই 5ই আগস্টের বিপ্লব যদি না হওয়ার কোনো কারণ থাকতো, যদি এমন হইতো যে শফিক সাহেবের মতো মানুষ নেতৃত্ব থেকে দূরে থাকতো, এমনও হইতে পারতো এই 5 তারিখের সফলতা হয়তো আপনার কাছে আসতো না। বুদ্ধিভিত্তিক নেতৃত্ব, যোগ্যতা এবং যেখানে যেখানে কাজ করার দরকার সেখানে তারা করেছে। কেন মানুষ এত ফুঁসে উঠেছে? যখনই বাংলাদেশ থেকে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে, যখনই বাংলাদেশ থেকে তাদের উপরে সব দোষ ত্রুটি শেখ হাসিনা চাপিয়ে দিয়েছে, যখনই গণহত্যা চালিয়ে তারপরে জামাত শিবিরের উপরে দোষারোপ করা হয়েছে, তখনই তো জনগণ ফুঁসে উঠেছে আরো বেশি। অতএব এই দলটির স্বীকৃতি, এই দলের ত্যাগ আপনাকে স্বীকার করতে হবে। আজকে শফিক সাহেবরা, জামাত ইসলাম, শিবির, এই ছেলেরা রাজনীতিতে না থাকলে, আন্দোলনে না থাকলে, কিংবা তারা যদি তাদের উপরে শেখ হাসিনার চরম মাত্রার জুলুম নির্যাতন না হতো, তাহলে আপনার কাছে হয়তো এই 5ই আগস্টের স্বাধীনতা ধরাছোঁয়ার বাইরে থাকতো। ভেবে দেখবেন, ছাত্র আন্দোলনের বিভিন্ন টার্মস ছিল, এক একটা টার্মে গিয়ে গিয়ে এক একজনের সহযোগিতায় আমরা এগিয়ে আসতে পেরেছি। প্রথম দিকে হয়তো নাহিদ, আসিফ ভাইদের সকলের আন্দোলন ছিল একরকম। ডিবির হারুনের অফিসে তারা 6 জন বন্দী হওয়ার পরে কারা আন্দোলনটাকে টেনে নিয়ে গেল, কারা এই আন্দোলনের ভিতরে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করলো, ব্যাকআপ দিল, প্রত্যেকেরই অবদান, এখানে কাউকে ছোট করার সুযোগ নেই। সেই মানুষগুলোকে আপনি যখন ট্রোল করেন, সেই মানুষগুলোর বক্তব্য নিয়ে যখন আপনি বক্তব্য দেন, তাহলে বুঝতে হবে আপনি আর শেখ হাসিনার কর্মী, ছাত্রলীগের ছাদ্দাম আর ইনামদের মধ্যে কোনো পার্থক্য নাই। এত টপিক থাকতে মাগার বাংলাদেশের আপনাদের সাবজেক্ট হয়ে গেল বিএনপি, জামাত, চরমনাই আর হেফাজত। তাহলে আপনি কিসের দেশপ্রেমিক? আপনাকে, আমাকে, আমাদেরকে শপথ করতে হবে যে বাংলাদেশের এই ফেসিবাদী আওয়ামী লীগকে রুখে দেওয়ার জন্য, শেখ হাসিনাকে চিরদিনের জন্য বাংলাদেশে বয়কট করার জন্য আমাদের বিতর্গত ঐক্য থাকতে হবে। দেয়ার ইজ নো ওয়ে। এখনো ফ্লাইং করার মতো মুড আপনার তৈরি হয়নি। এখনই এক এক দল বক্তব্য দেন যেভাবে, এইভাবে চললে ক্ষমতায় আসলেও ক্ষমতা ধরে রাখা সম্ভব নয়। আমি বাস্তববাদী মানুষ, আমি অনাহুত কথা বলতে অপছন্দ করি, আমি কাউকে উস্কানি দিতে অপছন্দ করি। হ্যাঁ, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে সকল মানুষকে রাজপথে নামতে সবসময় উদ্বুদ্ধ করেছি, বলতে চেয়েছি, কিন্তু আমার মাধ্যমে আপনি যার তার বিরুদ্ধে কথা বলাতে পারবেন না। কারণ আপনার মিশন, আপনার টার্গেট তাহলে মিস হয়ে যাবে। কারণ আপনি যেটা চান সেটা যদি সফল হতে চান, তাহলে আপনার এক পথে চলতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজকের এই কারণে বলছি যে আমাদের আগামী দিনের বাংলাদেশ গঠন করার জন্য নির্বাচন আপনি যে প্রক্রিয়াই করেন না কেন, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ একটি স্বপ্ন, শপথ নিয়ে এগিয়ে যাই, ঐক্যবদ্ধ একটি প্রক্রিয়ার মধ্যে এগিয়ে যাই, আমরা নিজেদের মধ্যে একটি ইন্টারনাল সম্পর্ক গড়ে তুলি। আমি একটা লজিক আমি বলি আপনাদেরকে, আজকে যদি এই বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলোর মিনিমাম শ্রেষ্ঠ নেতা যারা তারা সংসদে থাকে, আগামী 5 বছরের এই যে 2-3 বছর বা 1-1.5 বছর বা হোয়াটএভার টাইম, এরপরে যে নির্বাচন হবে, এই নির্বাচনে জয়যুক্ত হলে যেই সরকার থাকবে সেই সরকার দীর্ঘমেয়াদে থাকতে পারবে। এর অন্যতম কারণ যে এই মুহূর্তে এক্সিস্টিং ক্ষমতায় থাকবে সে কোনোদিন এই সরকারকে নামানোর জন্য আন্দোলন করবে না। করতে পারে, সেটা হবে সিম্পল কিছু মেসেজ, কিছু থ্রেট, কিন্তু সে নিজেও জানে যে আমি আন্দোলন করে আমার এমপিত্ব, আমার মন্ত্রিত্ব এটা তো নষ্ট করতে চাবে না। একটা দল চাবে দলটা যাতে ক্ষমতায় থাকে, শেয়ারে থাকে, পার্টিতে থাকে। আপনি একা কিছুই করতে পারবেন না এদেশে। অতএব ওই প্রত্যেকটি দলগুলোর মধ্যে থেকে আমি তো মনে করি ইন্টারনাল আরো বেশি উদার হতে হবে আপনাদেরকে। আমি একটা সম্ভবত একটা ভিডিও দিয়েছিলাম 4টি দলের ঐক্য, এরপরে আরেকটা দিয়েছিলাম
যে 4টি দলের সেরা সেরা ব্যক্তিদেরকে সংসদে মিনিমাম আপনার উপস্থিতি নিশ্চিত করতে হবে। তাতে যদি জামাতের কোনো নির্দিষ্ট আসন থেকে চরমনায়ের পীরকে নির্বাচিত করতে হয়, করতে হবে। যদি তাতে বিএনপির কোনো আসন থেকে জামাত কিংবা হেফাজত কিংবা চরমনায়ের পীরকে নির্বাচিত করতে হয়, করতে হবে। করে আপনাকে ওই মানুষগুলোকে নিশ্চিত সংসদে ঢুকিয়ে তারপরে আগামী সংসদ চালাতে হবে। তাহলেই আপনি লম্বা সময় পরিকল্পনা নিয়ে যেতে হবে। আর যদি সেটা না যান, ওই আওয়ামী লীগ এই ছোট ছোট দলগুলোর মধ্যেই একটা সময় প্রবেশ করে এই দেশে তাদের মাধ্যমেই আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলেও তাদেরকে দিয়েই তারা আন্দোলন শুরু করাবে। পানি সমস্যা, গ্যাসের সমস্যা, বিদ্যুৎ সমস্যা, দেশের সমস্যা, বেতন ঠিক নাই, ইমামের বেতন নাই, বাইতুল মোকাররম ঠিক নাই, আলেম ওলামার এই নাই, ভার্সিটির খবর নাই, শিক্ষক নিয়োগে দুর্নীতি, কত যে ইস্যু আপনার সামনে অনাহুত তুলে ধরবে। এই ইস্যুগুলোকে যদি অফ রেখে এটাই সংস্কার করতে হবে। কিন্তু যদি লম্বা সময় আপনাকে ক্ষমতায় থাকতে হয়, এই প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে একজন একজন মিনিমাম সংসদে ঢুকিয়ে রাখতে হবে। অতএব ঢুকাতে রাখতে হলে সহজ নয়, উদার হতে হবে, হৃদয়টাকে প্রশস্ত করতে হবে। ডাক্তার শফিক সাহেবের মতো হৃদয় উজাড় করে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন, এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।